বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো এবং জানান দিব, সেটার কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য আপনাদের সামনে আমি হাজির হই। প্রিয় দেশবাসী, আজকের যে কিছু কথা কিছু বলা, সেই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের মানুষকে বিগত দিনের কিছু কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যৎকে যেন আমরা সামনে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমার এই বলা। প্রিয় দেশবাসী, আমরা বিগত দিনের যে আওয়ামী লীগ শাসনামলের 15 বছরের যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, উনি ছলে বলে কৌশলে হন জনগণের ভোটাধিকারকে কেড়ে নিয়ে ওনার ক্ষমতা বলে উনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি এমন ছিলেন, উনি বাগে ধরলেও ছাড়ে, বাট শেখ হাসিনা যদি কাউকে ধরে ফেলেন, সেখান থেকে কেউ বাঁচতে পারে না। সেই প্রধানমন্ত্রী একটা বলতে হবে একটা বহু বড় একটা পর্বত, এখানে একদম মানে এই পর্বতকে একদম উনি শিলগালা করে ফেলেছেন। এখান থেকে এই পর্বতকে কেউ ঠেলে ধাক্কা দিয়ে বা কোনোভাবে কিছু করেই এই পর্বতকে কেউ নড়াতে পারবে না। সেই পর্বতকে এই যে আপনার বিগত জুলাই থেকে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এই ঘটনাবলী, এই যে আন্দোলনটা, যে ছাত্র জনতা মিলে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু হয়েছিল, এরপর থেকে এই আন্দোলন এমন পর্যায়ে চলে যায়, এক দফায় চলে যায়, এবং এক দফার মধ্যে দাবি ছিল শেখ হাসিনাকে এই দেশ থেকে প্রধানমন্ত্রী পদ থেকে উনি রিজাইন দিতে হবে, নতুবা ওনার কোনো রেহাই নেই। এরপরে শুরু হলো স্টিম রুলার, যত ধরনের মানুষকে মেরে, মানে মানুষকে গুম করে, মানুষকে ধরে নিয়ে যা করার শক্তি সম্পূর্ণ মানে শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেলেন এবং উনি সময় পেলেন মাত্র 45 মিনিট। এই 45 মিনিটের ভিতরে উনি রিজাইন করে উনি দেশ থেকে পালিয়ে গিয়ে উনি এবং ওনার পরিবার জীবন রক্ষা করলেন। তো এই যে ঘটনাবলী, এই ঘটনাবলী কিছু আপনাদেরকে আবার আমি বলবো, কারণ প্রায় 1 মাস হয়ে গেছে। এরপরেও এই কথা আমার মনে হলো এটা বলা আবারও দরকার, তাই আমি আবারও বলছি। প্রিয় দেশবাসী, আপনাদের আমরা সবাই জানি যে শেখ হাসিনা মানে এমন শক্তিধর ছিলেন, উনাকে মানে উনার যে মসনদ, যে প্রধানমন্ত্রীর চেয়ার, সেখান থেকে সরানো বড়ই কঠিন কাজ। এটা যেন তেন কাজ নয়। এমন একটা শক্তি উনার ছিল, পার্শ্ববর্তী দেশও উনার পাশে ছিল, এবং উনার ভিতরে অনেক বাহিনী তৈরি করে ফেলেছেন। ওনার আলাদা আওয়ামী লীগের একটা বাহিনী ছিল, ওদের কাছে আপনার সব ধরনের অস্ত্র ছিল, চাইনিজ রাইফেল ওদের কাছে ছিল, বিভিন্ন ধরনের অস্ত্র ওদের কাছে ছিল। এরা মানে এদের নিয়ন্ত্রণে দেশ, মানে ওনারা হুকুম দিয়েছেন 4 তারিখ তোমরা মাঠে নেমে যাও। সেই হেমলেট বাহিনী সেই মানে আপনার কি দেখলেন, সেই 4 আগস্ট দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়েও শেষ রক্ষা ওনার হয়নি। উনি মনে করেছেন আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, আওয়ামী লীগ বাহিনীরা, অস্ত্রধারী এই সন্ত্রাসী বাহিনীরা ওনাকে রক্ষা করে ফেলবে, বাট ওনার শেষ রক্ষাও হয়নি। প্রিয় দেশবাসী, উনি এই যে 4 আগস্ট উনি হুকুম দিয়েছেন, ওনার
ছাত্রলীগের গুন্ডা বাহিনীদের, আবার সব ছাত্রলীগের সবাই জড়িত নয়, এরা আলাদা স্পেশাল গুন্ডা বাহিনী ছিল, সন্ত্রাসী ছিল এরা। এরা ছাত্রলীগের নামধারী অস্ত্রধারী এরা কর্মী ছিল। এদেরকে নামিয়ে দেশের মানুষকে, অনেক মানুষকে হেনস্থা, মারধর, জানে মারেছেন, অনেক কিছু করেছেন, ভয় ভীতি দেখিয়েছেন। কিন্তু মানুষ তো থেমে থাকেনি। ছাত্ররা বলেছে তোমাকে নামতেই হবে, তুমি গুন্ডা বাহিনী, পুলিশ লীগ বাহিনী, র্যাব, বিডিআর, আর্মি সবাইকে নামিয়ে দাও, তারপরেও আমরা থামবো না। শেষ মুহূর্তে সকাল 5 তারিখ সকাল 10টার সময় উনি ফোন দিলেন আর্মির প্রধান, এরপরে আপনার তৃণবাহিনীর প্রধানকে ফোন দিলেন, পুলিশের আইজিকে ফোন দিলেন। ফোন দিয়ে ওনার যে গণভবনে ওনাদেরকে বললেন আপনারা জরুরি ভিত্তিতে চলে আসেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করব। এই আলাপ আলোচনা করার জন্য ওনাদের ডেকে আনলেন। ওনাদেরকে উনি অনেক কিছু দেখালেন। দেখুন, পুলিশের আইজিকে তিনি দেখে বললেন, এই যে পুলিশের প্রধান পুলিশের আইজিকে দেখে বললেন, এই দেখো পুলিশ কি ভালো কাজ করতেছে, তারা গুলি করে মানুষ মারতেছে, মানুষরা পুলিশকে ভয় পাইতেছে। কিন্তু আর্মিদের ট্যাঙ্কে উঠে মানুষ লাফালাফি করছে। এটা 5 তারিখের কথা বলছি। মানুষ লাফালাফি করছে, মানুষ আর্ট করছে, আর্মির ট্যাঙ্কে উঠে, আর্মির গাড়িতে উঠে মানুষ লাল রং দিয়ে আর্ট করছে। বাংলাদেশের যে রক্ত লাল সেটার তারা ট্যাঙ্কের মধ্যে লেখালেখি করছে। এইটা দেখে উনিও তো এইটা দেখে আর্মির সেনাপ্রধানকে বললেন, আপনাদের পুলিশ দেখেন কত ভালো কাজ করতেছে, আপনারা কি করতেছেন? আপনাদের গাড়িতে উঠে, ট্যাঙ্কে উঠে, আপনাদের গাড়িতে উঠে লোকজন উঠে গেছে, লোকজন আপনার গাড়িতে উঠে লাফালাফি করছে, লেখালেখি করতেছে, আপনারা দেখে কিছুই করতে পারেন না। আপনারা কেন শক্তি প্রয়োগ করেন না? কেন আপনারা এদেরকে এই সাহস দিলেন? আপনারা গুলি চালান, এই করেন, সেই করেন, নানান কিছু ওনাদেরকে উনি বলছেন। শেষ মুহূর্তে তৃণবাহিনীর প্রধান মিলিত হয়ে উনাকে বলল, আপনি আমাদের মেরে ফেলুন বা আমাদের যাই করুন। তখন এসএসএফের এরা বন্দুক তাক করেছিল, এখানে গুলাগুলি করবে। তখন আর্মির প্রধান, নৌবাহিনীর প্রধান, এরপরে আপনার বিমান বাহিনীর প্রধান, এরা তৃণবাহিনীর প্রধান মিলে বলছে আমরা এটা করতে পারবো না, আমরা একটা গুলিও চালাতে পারবো না। এখন আপনারা যদি আমাকে মেরে ফেলেন, আমাদের মেরে ফেলেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা কেউ এখান থেকে বাঁচতে পারবেন না, এটা বলেছিলেন। এবং তার সাথে সাথে উনি রাগ করে পুলিশের আইজিকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ তো ভালো করতেছে, আপনারা কেন পারেন না? আপনারা বল প্রয়োগ করুন, আপনারা পারবেন, বল প্রয়োগ করুন, আপনারা পারবেন। এরপরে আমি ক্ষমতা থেকে ছেড়ে যাব না, যত লাশ পড়ুক, যত মানুষ মারা যাক, কোনো অসুবিধা নাই, আপনারা ফায়ার করেন, মানুষ কিছু করেন, এই গণভবনের কাছে মানুষ আসতে পারবে না। তারা বলছে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না ম্যাডাম, আমরা একটা গুলি চালাতে পারবো না। এটা আমাদের সব সেনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তারা কেউ গুলি চালাতে পারবে না, এটা পারবে না, এটা করতেই পারে না, কারণ দেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারবো না। একজনের জন্য, একজনের ক্ষমতার জন্য, কিছু সংখ্যক লোকের জন্য দেশের সমস্ত মানুষের উপরে আমরা গুলি চালাতে পারি না। বন্দুকের নল আমাদের এখানে চলতে আর পারে না, এটা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, পরিস্থিতি এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাকে আমি 45 মিনিট সময় দিলাম, এই 45 মিনিটের ভিতরে যদি আপনার সিদ্ধান্ত না নেন, তারপর আমার আর কিছু করার ক্ষমতা থাকবে না। আমরা সবাই এখানে আছি, সবাই আমরা এখানে মরব। কারণ এমন পরিস্থিতি, কারণ এই যে বিস্ফোরণ হয়েছে, লুকারণ্য আস্থা রাখা শহর, চতুর্দিক থেকে কন্ট্রোলের বাইরে। আর্মি যদি এখানে গুলি চালায়, লাখ লাখ মানুষ মারা যাবে, কিচ্ছুই করা যাবে না। গণভবনে মানুষ আসবেই, একটা রক্ষা করা যাবে না। তাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রিজাইন দিয়ে আপনি কী সিদ্ধান্ত নেবেন আপনি নেন। শেষ পর্যন্ত শেখ রেহানা, জয় এদের সাথে আলাপ আলোচনা করে এরা একটা সিদ্ধান্ত নিয়েছে, তা উনি ভারত চলে যাবেন এবং উনি রিজাইন করবেন।
শেষ মুহূর্তে উনি কী চেষ্টা করেছেন, শেষ মুহূর্তে উনি থাকার জন্য অনেক চেষ্টা করছেন। পুলিশের আইজিকে দেখে বলেছেন, আর্মির চিফকে বলেছেন উনারা পারে, আপনারা কেন পারেন না। এরপরে উনি বলেছেন শাহবাগ থেকে, আর্মির চিফ বলেছেন শাহবাগ থেকে গণভবন পর্যন্ত আমার কাছে খবর আসছে যে অনলি 45 মিনিট আপনি সময় পাবেন। তারা মানে 1 ঘন্টার ভিতরে এখানে লোকজন জড়ো হয়ে গেলে আপনি কিচ্ছু করতে পারবেন না। শেষ মুহূর্তে উনি বলছেন ঠিক আছে আমি পদত্যাগ করব, তবে আমি একটা ভাষণ রেকর্ড করতে চাই, যেটা জাতির উদ্দেশ্যে এই ভাষণটা আমি শোনায়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এরপরে আমি করব। উনি বলছেন আপনি এই ভাষণের সময় পাবেন না, একটা ভাষণ রেডি করতে হইলে আধা ঘন্টার উপরে চলে যাবে। এর বাদে আপনি বক্তব্য দিবেন দেশবাসীর উদ্দেশ্যে, এরপরে আপনি যাবেন, এই সময় আপনারা দেওয়া যাবে না। এই সময় যদি আপনি চান তে আপনার জীবন বিষণ্ণ হয়ে যাবে। আপনি জনগণ চলে আসলে আমরা রক্ষা করতে পারবো না, বিকজ আমরা একটা গুলিও জনগণের উপরে আর ছাড়বো না। এতদিন যা করেছেন তা ভুল হয়েছে, আর আমরা যেন কোনো ভুল করতে পারি না। এটা জবাবদিহি আমরা করতে হবে, আপনার কিছুই হবে না। এই সব জবাবদিহি আমি যদি কোনো অর্ডার দেই আমার এটা জবাব দিতে হবে। দেশবাসী শেষ পর্যন্ত যে ওয়াকার ইউনিট, ওনার যে মানে মেধা, ওনার যে সাহসিকতা, উনি যে পরিচয় দিয়েছেন সেটা প্রমাণ করলো। সেটা দেশবাসী ওনাকে ভালোবাসা দিয়ে সেটা প্রমাণ করলো। বিকজ সেনাবাহিনী অ্যাকচুয়ালি সবসময়ই জনগণের পাশে থাকে, যত বড় বিপদ আসুক। এই এরশাদের পতনেও দেখছি সেনাবাহিনী আমাদের পাশে ছিল শেষ মুহূর্তে। এই হাসিনার পতনেও দেখছি, শেখ হাসিনার পতনের সময়ও সেনাবাহিনী আমাদের পাশে ছিল। এবং আপনার খালেদা জিয়া যখন উনিও যখন গদি ছাড়েন নাই, শেষ মুহূর্তে আর্মি আমাদের পক্ষে ছিল। তা বিদায় সে খালেদা জিয়াও নেমে গিয়েছিলেন গদি থেকে। শেখ হাসিনা বাধ্য হয়ে উনি পালিয়ে দেশ থেকে ওনার বোনকে সাথে নিয়ে উনি গিয়েছেন এবং ওনার জীবন রক্ষা করেছেন। এই জীবন রক্ষা করার এই সুযোগটুকু আর্মির সেনাপ্রধানে দেওয়ার কারণে তিনি পেয়েছেন, নতুবা ওনার জীবন এখানেই চলে যেত। গণভবনের লোক এসে কি করেছে আর কি হয়েছে সেইটুকু আপনারা মিডিয়ার মাধ্যমে দেশ এবং জাতি এবং পৃথিবীর সবাই দেখেছে যে তখন গণভবনের লোক এসে কী করেছিল। তাই প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার যে আজকের যে কথাগুলা, যে শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত উনি সাইন দিবার আগ পর্যন্ত উনি চেয়েছিলেন জুড়ে যে কোনো ছলে বলে কৌশলে মানুষ মারা যাক, এটা তার কোনো কিছু নাই। এবং উনি যে কান্নাকাটি বিগত দিন করেছিলেন সেটা শুধু এটা অভিনয় করেছেন, মানুষকে দেখাচ্ছেন যে উনি কতটুকু ভালোবাসা মানুষের জন্য। আসলে কোনো প্রেম ভালোবাসা বলতে শেখ হাসিনা, শেখ রেহানা তাদের ফ্যামিলির মধ্যে নেই। প্রেম ভালোবাসা শুধু এটা একটা অভিনয়, এটা চোখের পানি, এটা একটা অভিনয়। এটা দিয়ে তারা মানুষের মন গলাতে চায়। আসলে তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। তাহলে নতুবা তারা কেন জোর করবে? আর্মির অফিসারকে দেখে বলতো আমি রিজাইন দিব, আমাকে সেফ গাইড করে দাও, আমি এখন কি করতে পারি, এখানে থাকাও তো আমার জন্য আমি যে কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় দিব, আমাকে এই সুযোগ সুবিধা দিয়ে দাও, আমি ছেড়ে দিব। উনি কিন্তু এভাবে ছেড়ে যান নাই। আওয়ামী লীগের কিছু লোকজন বলে উনি তো পদত্যাগ করে চলে গেছেন দেশের স্বার্থে। ও বাবা, তোমার যদি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে যেত, তো বাগার কি প্রয়োজন ছিল? বাগার তো কোনো প্রয়োজন ছিল না। পদত্যাগ কেন 4 তারিখ করলেন না? পদত্যাগ কেন 3 তারিখ করলেন না? পদত্যাগ কেন 5 তারিখের আরও আগে করলেন না? এটা তো তার সিদ্ধান্ত নেন নাই। আওয়ামী লীগের অনেক লোকজন ওনাকে 4 তারিখ পর্যন্ত বুঝিয়েছিল যে ম্যাডাম আপনি পদত্যাগ করে ফেলুন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, পুলিশ আর্মি কেউ কিছু করতে পারবে না, আপনি শেষ মুহূর্তে আপনি পালিয়ে যাবেন। এই কথাও আওয়ামী লীগের কিছু লোকের কথাও উনি শুনেন নাই। উনি বলেছেন না এটা হবে না, আমি ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতা ছেড়ে যাব না, আমি পালাইয়াও যাব না, আমি থাকবো। শেষ মুহূর্তে ভারতকেও উনি চেষ্টা করেছেন, ভারতও কোনো সাহায্য ওনাকে করে নাই। বলছে তুমি আসতে পারো আমার দেশে, এটা আমি তোমাকে আশ্রয় দিব, বাট তোমাকে আমি এই মুহূর্তে জনগণের উপরে যে কিছু এটা আমি করতে পারবো না। ভারতও ওনাকে শেষ মুহূর্তে সাহায্য করে নাই। ভারত দেখছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, এখন যদি সে সাহায্য করে তে বাংলাদেশের জনগণের কাছে সে অনেক কালার হয়ে যাবে, সেজন্য সে এটা করে নাই। কিন্তু এরপরেও শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারত কিন্তু বাংলাদেশের
জনগণের কাছ থেকে ভারত অনেক দূরে চলে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেও যদি জিজ্ঞেস করেন, ভারত যে হাসিনাকে আশ্রয় দিয়েছে, যারা ভিতরে মানবতা আছে, যারা ভিতরে প্রেম ভালোবাসা বাংলাদেশকে নিয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই বলবে, একই সুরে কথা বলবে যে শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়ে এটা প্রমাণ করছে শেখ হাসিনা আমরা পার্শ্ববর্তী দেশ হয়ে আমরা সাথে গাদ্দারি করেছে, এবং পার্শ্ববর্তী দেশ হয়ে আমাদের এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে মেরে যে অত্যাচারী, যে জুলুম, যে নিপীড়ন করেছে এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার দূষর যারা, এদেরকে যে আশ্রয় প্রশ্রয় ভারত দেওয়ার কারণেও আমরা দেশের মানুষ ভারতকে ঘৃণা করে এখন খারাপ পাচ্ছে। ভারত যে আমাদের বন্ধু রাষ্ট্র কখনো হতে পারে না, এটার প্রমাণ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে এটা বুঝিয়ে দিল। দেশবাসীও এটা বুঝে ফেললো যে ভারত আসলে তো আমাদের বন্ধু রাষ্ট্র নয়। ভারতের সব কিছু আমরা গ্রহণ করি, ভারতের অনেক কিছু আমরা ভারত থেকে কিনে আনি, অনেক কিছু আমরা ভারত আমাদের জন্য অনেক কিছু লাভবান হয়। শেষ মুহূর্তে আমরা ভারতকে কীভাবে ভারতের বিরুদ্ধে এখন লোকজন কথা বলছে, হ্যাঁ, এমন মিডিয়াও কথা বলতেছে, হ্যাঁ, ভারত বিদ্বেষী নয়, আমরা ভারত বিদ্বেষী নয়, ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু ভারত আমাদেরকে কীভাবে আমাদের দেশকে নিয়ে চিনিমিনি খেলে কীভাবে আমাদের দেশের সাথে ব্যবহার করে সেটা এখন জনগণ বুঝে গেছে। তাই আমি এই যে 45 মিনিটের যে আগেও উনি বল প্রয়োগ করতে চেয়েছিলেন অনেক লোককে মেরেও, যেন শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনা করে যেভাবে তিনি টিকে গেছিলেন, হ্যাঁ, এরপরে আপনি আর্মিদের মেরে সবচেয়ে বড় সাহসিকতার কাজ করেছে শেখ হাসিনা পরিবার এবং ভারতে মিলে, যে আর্মি 57 জন মেরে আরও বেসামরিক আরও সব কিছু মিলে 74 জনকে মারলো, মেরেও দেখছে ও বাবা আমি তো টিকে গেলাম, আমাকে তো কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, তখন তার সাহস বেড়ে গেছে, আর্মিদের মারার পর তার সাহস বেড়ে গিয়েছিল। এরপরে শাপলা চত্বরে কীভাবে গণহত্যা করেছিল, শাপলা চত্বরের অন্ধকার করে, হ্যাঁ, অন্ধকার করে মানুষকে মারলো, কতজন মানুষ মারলো, এখন পর্যন্ত মানুষ কেউ কিছু বলতে পারে না, কোনো মিডিয়াকে যেতে দেয় নাই, কোনো মিডিয়া রিপোর্ট করতে পারে নাই, এভাবে বাংলাদেশের মানুষ মারলো। এরপরে তো অনেক জুলুম অত্যাচার করেছে এই বিএনপির সাথে, অনেক জুলুম অত্যাচার করেছে এই জামাত ইসলামীর সাথে, অনেক জুলুম করেছে অন্য ইসলামিক দলের সাথে, অনেক জুলুম করেছে অন্য সংগঠনের সাথে। যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই সে দমিয়ে দিয়েছে। সে মনে করেছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে কে আটকাবে, যাকে ধরবো তাকে আর ছাড়ি না। তারই দলের একজন সিনিয়র নেতা উনি মারা গেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত, উনি এই কথা বলেছেন, উনি ওই কথার রহস্য অনেক কিছু উনিও এটা বুঝিয়ে দিয়ে গেছেন। শেখ হাসিনা যারে ধরে, শেখ হাসিনা ধরলে বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু শেখ হাসিনা যাকে ধরবে তাকে আর ছাড়বে না। ওনার কথার প্রমাণেই আমি এটা বলতেছি। উনি প্রমাণ দিয়ে গেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানো অনেক দুরূহ ব্যাপার, কেউ এটা করতে পারবে না, কোনো দল এটা করতে পারবে না। শেখ হাসিনা এইরকম বাংলাদেশের হাতের মুঠোয় বাংলাদেশকে নিয়ে গেছেন। এখন তার রিমোট টিপা দিলে বাংলাদেশের আপনার গায়িকারা গান গায়, হ্যাঁ, নায়ক থেকে চলে আসে আপনার এমপি টিকিট পেয়ে যায়, কালোবাজারিরা আপনার তার কথা শুনে সবাই তার নিয়ন্ত্রণে চলে আসছে, তার গুণগান, হ্যাঁ, মেয়রের গান গায়, ঢাকার মেয়র সে উন্নয়নের গান গায়, হ্যাঁ, এখন সব গায়ক হয়ে গেছে, এখন সব নায়িকা হয়ে গেছে, সব নায়ক হয়ে গেছে। আপনার এই যে আপনার একটা চক্রান্ত বাংলাদেশে হয়ে গেছিলো, একটা তারা যে কোনো কথা বলার আগেই তারা শেখ হাসিনার উন্নয়ন, হ্যাঁ, 10 মিনিট বলবে শেখ মুজিবের গান, হ্যাঁ, আরও 10 মিনিট নিয়ে নিবে আপনার শেখ হাসিনার গান, আরও 10 মিনিট নিয়ে নিবে আপনার উন্নয়নের গান। এই গান গাইতে গাইতে দেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। দেশের মানুষ শেষ পর্যন্ত আপনার এই ছাত্র এবং জনতা সবাই মিলে যে আপনার গণজাগরণ
সৃষ্টি হয়েছিল। এই গণজাগরণের মূল নায়ক ছিল এই বৈষম্য ছাত্র আন্দোলন। এই কোটা আন্দোলন থেকে এটা গণজাগরণের রূপ নেয়, আর গণজাগরণ থেকে এটা অভ্যুত্থানে পরিণত হয়। গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা পালাইয়া ভারত চলে যেতে বাধ্য হয়। আর ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারতের সাথে আমরা যে বিদ্বেষী মন মানসিকতা চলে আসছে, দেশের মানুষ মোটেও ভারতকে এখন পছন্দ করতেছে না। ভারতের এই যে আপনার বন্যা আমাদের দেশে সৃষ্টি করা হলো, এরপরে আমাদের দেশকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করতেছে ভারত। এরপরে ভারতের যে এখন সীমানা কাছাকাছি আপনার আর্মিদের নিয়ে আসলো। কেন এটা করে? কেন এটাকে কি বোঝাতে চাচ্ছে ভারত মনে করছে বাংলাদেশের সাথে এটা ভয়ভীতি একটা দেখাই বাংলাদেশকে, দেখিয়ে বাংলাদেশে কিছু করতে পারে। শুনে রাখুন, আমরা গরিব হতে পারি, আমরা দেশ ছোটো হতে পারে, তোমরা বড় দেশ হতে পারো, তাই বাধা নেই। আমরার সাথে যদি তোমরা মনে করো টিকে থাকতে পারবে, আসলে তাও তোমরা ভুল করবে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছ, যত রক্ত বাংলাদেশের মানুষকে জড়াও, বাংলাদেশের মানুষ ভয় পায় না। এটা প্রমাণ পেয়ে গেছো তোমরা 5 তারিখের আগে এবং 5 তারিখ পর্যন্ত। ভারত নয়, বিশ্ব মানবতার যারা সৈনিক, বিশ্বের মানবতার সৈনিক যারা, তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। পাকিস্তান পারে নাই, ভারত তুমিও পারবে না। তুমি যদি পারো, তোমার দেশ নষ্ট হয়ে যাবে। তুমি বৃহৎ দেশ, তুমি বাংলাদেশের সাথে যুদ্ধ করার সাথে সাথেই তোমার দেশ টুকরা হয়ে যাবে। তুমি এটা মনে করো না তুমি বৃহৎ দেশ হয়ে গেছো। নো, এভরি সাইড তুমি কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশের এখনও অনেক শক্তি আছে আর্মিদের মধ্যে, বিডিআরের মধ্যে, বুঝছো, অনেক বাহিনী বাংলাদেশের আছে যারা সাথে তোমার সাথে যুদ্ধ করতে কোনো ভয় পাবে না। আমরা এটা যুদ্ধের জন্য আমরা চাই না, কেউর সাথে আমরা ঝগড়া বিবাদেও চাই না। পার্শ্ববর্তী দেশের সাথে আমরা বন্ধুত্ব সুলভ আচরণ করতে চাই। আমরা চাই ভারত আমাদের বন্ধু হোক, এটাই আমরা কামনা করি। আমরা যুদ্ধ করতে চাই না, আমরা চাই মানবতা, আমরা চাই আমরা ভালো একজন বন্ধু। পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের ভালো বন্ধু হয়, আমরাও তাদের সাথে ভালো আচরণ করব। কেন আমরা এটা করব? যুদ্ধ করে লাভ নেই। ক্ষমতায় যারা আছে তারা এটা চিন্তা করে, জনগণ সবসময় চিন্তা করে শান্তি। আমরা শান্তি চাই, আমরা বন্ধুত্ব চাই, ভালোবাসা চাই, অন্তর থেকে অরিজিনাল ভালোবাসা চাই। নকল ভালোবাসা দিয়ে আমাদের কেউ জয় করতে পারেনি। প্রিয় দেশবাসী, আবারও বলছি যে ভারত যে চক্রান্ত করছে, আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সজাগ থাকবো। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে ভারতের সাথে আমরা যুদ্ধ করব না। তবে আমি ভারতকে মনে করে দিচ্ছি যে আমাদের সাথে যদি ওনারা যুদ্ধ করেন, তো ওনার একটা বৃহৎ দেশ আর আমরা একটা ছোট্ট দেশ। আমরা 56,000 বর্গ কিলোমিটার আমাদের, আর তাদের অনেক বড় দেশ। বাংলাদেশের মানে কতটা বাংলাদেশ হলে ভারত হবে এটা তো আপনারা জানেন, অনেক বড় একটা দেশ। এই দেশের সাথে আমাদের সাথে যদি ওরা যুদ্ধ করে, ওরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে ওদের দেশ, আমাদের কিছুই হবে না। কারণ বলি আপনারা মনে করেন যে শক্তিশালী দেশ ভারত কি করবে? ভারতের তো আপনার 7 সিস্টার আছে, আপনারা জানেন। এটা তো প্রথমেই আমাদের আয়ত্তে চলে আসবে। বাংলাদেশের এই যে 7 সিস্টার বাংলাদেশের যে ভূখণ্ডের ভিতরে চলে আসবে ইজিলি। কারণ আমাদের যে মেধা সৈনিক এবং আমাদের যে সেনাবাহিনী, হ্যাঁ, এবং আমাদের যে বিডিআর বাহিনীও কিন্তু আমাদের বাংলাদেশের বিডিআর বাহিনী, মনে করে দিই আপনাকে, এই বিডিআর বাহিনীটা হলো এই আর্মি থেকেই এরা ট্রেনিং প্রাপ্ত। এই জন্য বিএসএফ বাংলাদেশের বিডিআরকে ভয় পায়, মারাত্মকভাবে ভয় পায়। আর সেনাবাহিনী না মূল্যে তো ওরা পেন্টে পেশাব করে ফেলবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী 7 সিস্টার দখল করতে অনলি 5 মিনিট লাগবে, অনলি 5 মিনিট। 5 মিনিটের ভিতরে এই জায়গায় চলে যাবে এবং ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে যদি বাংলাদেশের সাথেও কোনোভাবেই ভুল চক্রান্ত নেই। ভারত এটা কখনো করবে না, বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেন করবে না। আমি এটা চিন্তা করে হয়েছি, বিভিন্নভাবে ওটা চিন্তা করছি। কারণ এই যে ত্রিপুরা, এই যে আপনার মেঘালয়, এইসব যে জায়গা, এই যে 7 সিস্টারের মধ্যে এইসব জায়গার পাহাড় পর্বত বেশি। এখানে আমাদের দেশ থেকে ইজিলি এই জায়গায় যাওয়া যাবে। কিন্তু ভারতের দিল্লি থেকে এখানে আসিয়া যে তাই কিছু করবেন, এটা বড় মারাত্মক জিনিস। এটা পারবেন না, এটা সম্ভবই নয়। উপর থেকে কিছু করতে পারবেন, নিচ থেকে ওনারা আসতে পারবেন না। এখানে অনেক উঁচা জায়গা, অনেক টিল্লা পাহাড় পর্বতে, এই জায়গা মেঘালয় টেঘালয় এইগুলা অনেক পাহাড়, আসাম টাসাম, এটা আমি গিয়েছি, দেখছি এইগুলো জায়গা। তো প্রিয় দেশবাসী, আপনারা জানেন
যে আমরা এটার পক্ষে নয়, কোনো যুদ্ধের পক্ষে নয়, কিন্তু আমাদের দেশ সম্বন্ধে আমাদের দেশে যদি কেউ চক্রান্ত করে এর প্রতিবাদ আমরা করব। এটা আমাদের 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 প্রতিবাদ করার অধিকার আমাদের আছে, তাই আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, এখনও বলছি, পরিষ্কারভাবে বলছি, আমি নিজেও ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই। আমরা কোনো কারোর বিরুদ্ধে আমরা নই, কিন্তু আমাদের দেশের নিয়ে কোনো ষড়যন্ত্র করলে, আমাদের দেশের নাম বলে কিছু কথা বললে সেটার প্রতিবাদ আমরা করার রাইট আছে। এটা যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের, তার জনগণের বলেন, সব সংস্থার রাইট আছে তার কথা বলার। সেই জন্য আমি কথা বলতেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারত যদি আমাদের সাথে কখনো লড়াই করতে আসে, সেই লড়াইয়ে ভারত জিততে পারবে না, এটা আপনারা মনে রাখেন। কারণ আমি বলে দিলাম, আগের যে আমি বলে দিয়েছি কী কারণ। ভারত একটা বড় শক্তি হতে পারে, কিন্তু আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। কারণ হলো ভারতের কিছু জায়গা আছে যে জায়গাগুলা আমরা ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবো, এবং সেটা ভারত জানে। ভারত কিন্তু আপনার খুবই মাথা তারা ইউজ করে। তারা জানে বাংলাদেশের সাথে কখনো যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করলে বাংলাদেশের সাথে এরা হারবে এবং তাদের দেশ বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং তারা বিভিন্ন জায়গা আছে যেসব জায়গায় এখনও তারা স্বাধীনতা চায়, তারা নিজস্ব স্বাধীনতা চায় বিভিন্ন এরিয়ায়। এটাকে রুখে দাঁড়াতে ভারতে সবসময় চাইতেছে যে বাংলাদেশের একটা তাবেদার রাষ্ট্র বানানো, এবং বাংলাদেশের রাষ্ট্রকে তারা সবসময় ইউজ করবে, তাদের রাষ্ট্র হিসাবে তারা পরিচালনা করতে চাচ্ছে বাংলাদেশকে ইউজ কেন করে এটা আপনাদেরকে আজকে কিছু বলবো। এই যে শেখ হাসিনা পতনের পর, আমি আজকের কথাটা ছিল শেখ হাসিনার পতন, এবং ভারতের উদ্দেশ্যে আমি বলতেছি। কারণ হলো গিয়ে ভারত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, এটা আপনারা জানেন। আমাদের গলে গলে প্রতিটা মানুষে জানে, সাংবাদিকরা জানে, এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা তো সব কিছু জানিয়ে শুনে তো আমরা কাজ করতে হয়, না জেনে তো কিছু কাজ করতে পারবো না। তাহলে আমরা মেইন কারণ হলো ভারত আমাদের দেশকে নিয়ে অনেক আগ থেকেই চিন্তা করে, স্বাধীনতার পর থেকেই ভারত এটা বাগাবাগির কারণটাই ছিল ভারতের সাহায্য ছিল কেন। ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান ছিলাম আমরা, ওয়েস্ট পাকিস্তান ছিল আপনার পাকিস্তান। বর্তমান যে পাকিস্তান তারা ছিল ওয়েস্ট পাকিস্তান, আর আমরা বাংলাদেশ যেটা আমরা ছিলাম ইস্ট পাকিস্তান। আমাদের এই বাগাবাগির কারণটা কি? আমরা তো এক ছিলাম। এই বাগাবাগির কারণ হলো দুই পার্ট দুখানো থাকলো, শক্তি কমাই দিল, এটা ভারতের উদ্যোগ। এই বাগাবাগির মেইন কারণ হলো ভারতে এটা উদ্যোগ নিয়েছে যে আমাদের ভাগ করে দিতে পারলে আমাদের শক্তি কমানো নেবে। এটা কিন্তু আমরা জনগণও এটা চেয়েছিলাম যে আমার দেশ স্বাধীন হোক, আমার কথা আমি বলবো। আমার চিনি আমি 1 টাকায় কিনবো, আমি 2 টাকায় কেন কিনবো? চিনি আমার এখানে হয়, চিনি আমি 2 টাকা দিয়ে কিনবো কেন? এই আমাদের দাবি, এগুলা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম 52 থেকে এখন পর্যন্ত 71 আমরা স্বাধীনতা পেয়েছি। 9 মাসের যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, ভারত আমাদেরকে সে সময় সাহায্য কেন করেছিল এটা আপনারা জানেন। করেছিল বিদায় তার স্বার্থ জড়িত ছিল। যদি বাংলাদেশ আর পাকিস্তান ইস্ট অ্যান্ড ওয়েস্টে ভাগ করতে পারে, তাদের বেনিফিট হবে 100-এ 100। হ্যাঁ, এখন তারা আবার চিন্তা করতেছে যে আমরা এই সাহায্য করার কারণে বাংলাদেশ আমাদের আয়ত্তে থাকবে। এরপর থেকে 71-এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার আয়ত্তে অনুকূলে এখনও আছে। এখনও বাংলাদেশ এই তত্ত্বাবধায়ক সরকার আছে বর্তমানে, এখনও বাংলাদেশের সব কিছুতে ইন্ডিয়া না গোলাইতেছে। ভিতরে আমাদের দেশের ভিতরে অনেক ইন্ডিয়ান মানুষ সোর্স তাদের আছে। তো এইগুলা ইন্ডিয়া কেন কারণ হলো গিয়ে যদি বাংলাদেশকে তারা এইভাবে রাখতে পারে, তাদের আয়ত্তে রাখতে পারে, তখন তাদের প্রত্যেকটা ভূখণ্ড যতটা আছে, যেমন ধরুন 7 সিস্টার বলেন, আরও আছে কিছু জায়গা, এইগুলা সম্পূর্ণরূপে মানে কমপ্লিটলি সেফ থাকবে। এরা আন্দোলন করতে পারবে না, কারণ বাংলাদেশ থেকে মানে ভারতকে সাহায্য করা হবে, এখান থেকেও সাহায্য করা হবে। কেউভাবে কোনোভাবে যে চক্রান্ত না করতে পারে, সেটার জন্য ভারত বাংলাদেশের বন্ধুত্ব 100-এ 100 প্রয়োজন। আমাদের প্রয়োজন নেই ভারতের সাথে বন্ধুত্ব। আমরা ডাল ভাত খেয়ে বড় হয়েছি, দরকার হলে আমরা না খেয়ে থাকবো। দরকার হলে আমাদের যে শাকসবজি যদি আমরা ঘরে ঘরে ফলাই, তাহলে আমাদের শাকসবজি খেয়ে আমরা থাকতে পারবো। দরকার নেই অন্যন। শেখ হাসিনা বলেছেন তো অন্যদের খাবার প্রয়োজনই পড়ে না। তা আমরা অন্যন খাবার দরকারই নেই। আমরা ঘরে ঘরে কিছু ফলাবো বা খাবো, আমরা ভারতের মুখাপেক্ষি হব না, কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। জীবন চলতে হলে আল্লাহ যে কোনোভাবে মানুষকে জীবন চালায়, মনে রাখবেন, যে কোনোভাবে আমরা চলতে পারবো, কারোর সাহায্যের কোনো প্রয়োজনই পড়ে না। যদি আমি মনে করি আমি আজ গরিব, আমাকে আরেকজনের সাহায্য দিবে, আমি চলবো, নো,
আমাদের আল্লাহ শরীর দিচ্ছে, চোখ দিচ্ছে, হাত দিচ্ছে, পা দিচ্ছে, আমি এটা নিয়ে আমি চেষ্টা করব। হ্যাঁ, একবেলা খাবো, একবেলা খাবো না, তবে তো বাঁচবো। প্রয়োজন হলে 3 বেলা আমরা বাঙালি খাই, দরকার হলে আমরা একবেলা খাবো, 2 বেলা আমরা খাবো না। তারপরেও এই দেশকে আমরা স্বাধীন করেছি 24-এ। এই দেশকে যেন আমরা কোনোভাবে নস্যাৎ করতে না পারে কেউ। এবং ভারতের তাবেদার রাষ্ট্র হয়ে বাংলাদেশ চলতে পারবে না। পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি, ভারত থেকে আমরা মুক্ত, পরিপূর্ণ মুক্ত হয় নাই। এই 24-এ 5ই আগস্ট পরও আমরা পরিপূর্ণ ভারত থেকে মুক্ত হয় নাই। ভারত আমাদের বিভিন্নভাবে আগ্রাসনে আমাদের চেষ্টা করছে তাদের মানে কবজায় নেবার জন্য। এখনও চেষ্টা অব্যাহত আছে, বিকজ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং শেখ হাসিনা যদি রাজনৈতিক আশ্রয় দিয়ে দেয়, তখন মনে করবেন ভারত আমাদের দেশকে নিয়ে বিরাট ষড়যন্ত্র করছে। যদি শেখ হাসিনাকে যদি আমাদের হাতে তুলে দেয় বিচারের জন্য, ওনার ট্রাইব্যুনালে তো বিচার শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে, যদি শুরু হয় ওনাকে দিয়ে দে, তখন মনে করবো ভারত আমাদের প্রকৃত বন্ধু। এটার জন্য হয়তো ভারত কিছু কাজ করতেছে, শেখ হাসিনাকে হাতে নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প কার্ড ইউজ করবে বাংলাদেশে। আমার মানে 100% বিশ্বাস, শেখ হাসিনাকে ক্ষমতায় মানে দিয়ে দিবে বিচারের কার্যালয়ে, সরকারের হাতে, এবং শেষ পর্যন্ত এটা ট্রাম্প কার্ড ইউজ করবে কিছু। যাই হোক, যে কিছু বিনিময় হোক, আমরা সতর্ক থাকতে হবে, আমাদের দেশবাসী সবসময় সজাগ থাকতে হবে, এবং সবাইকে, সব বাহিনীকে বলবো, আপনারা দেশের সাথে গাদ্দারি করবেন না। দেশকে আপনারা কোনোভাবে যেন দেশের যে ক্ষতি হয়, আপনারা বিগত দিন দেখেছেন শেখ হাসিনার সহযোগিতায় ভারত আমাদের দেশে কী পরিমাণ ক্ষতি করেছে। এটা আপনারা মাথা গাঁটিয়ে এটা চিন্তা করে এটা দেখুন, কিসের জন্য এত ক্ষতি করলো, লাভটা তার কী? আমাদের দেশের আর্মিদের মেরে, আমাদের দেশের লোকজন মেরে ভারতের লাভ কী? ভারতের অনেক লাভ আছে। ভারত তার ক্ষমতা প্রয়োগ করবে আমাদের দেশকে হাতে রেখে, ও আমাদের দেশে যদি এইরকম প্রধানমন্ত্রী সে করতে পারে, তখন তার বেনিফিট হবে বেশি, কারণ সে যা ইচ্ছা তা করতে পারবে আমাদের দেশ থেকে। আমাদের দেশে যদি কোনো লোক মানে মনে করেন বর্ডারে মারা যায়, হ্যাঁ, আপনি ফ্ল্যাগ মিটিং করবেন, ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। ভারতের একজন বিএসএফকেও মারতে পারবেন না, ভারতের একজন লোককেও আপনি মারতে পারবেন না। সে যদি ভারতের লোক বাংলাদেশে ঢুকেও যায়, এরপরে গুল্লি করতে পারবেন না, আপনার অর্ডার নাই, অর্ডার দিবে না। এইরকম প্রধানমন্ত্রী তারা চাচ্ছে, এইরকম সরকার তারা চাচ্ছে, তাদের কথায় যে উঠবস করবে সেটাই তারা চাচ্ছে। একমাত্র বাংলাদেশের একমাত্র সংগঠন আমি যতটুকু জানি এই আওয়ামী লীগের, সবাই না, আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবার যদি বাংলাদেশে থাকে, তোমার মনে করবেন ভারতের ইচ্ছা স্বাধীন মতে ভারত যা চাইবে তাই করবে। আর ভারত এটার জন্যই মানে যেমন পাগলা মানুষ যদি পাগল হয়ে যায়, যে স্বভাব করে, সেই স্বভাবটা এখন ভারত করতেছে বাংলাদেশের জন্য। এটা আপনাদেরকে বললাম, আর আপনারা চোখ কান খোলা রেখে সজাগ থাকবেন যে কোনো চক্রান্তকেই আপনারা আমল দিবেন না। সব কিছুতে আপনারা পায়ের নিচে রেখে আপনারা প্রমাণ করে দিবেন বাংলাদেশের মানুষ এক, আমরা এক আছি। আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশে যারা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম 52-তে ভাষা আন্দোলনে, আমরা কিভাবে আমাদের জীবন দিয়েছে মানুষ, এরপরে আমরা 71-এর স্বাধীন কীভাবে করা হয়েছিল, হ্যাঁ, কি আমাদের ছিল তখন? কিছুই ছিল না। পাকিস্তানের তুলনায় আমরা কিছুই ছিলাম না, আমরা করেছি। ভারত আমাদেরকে সাহায্য করেছে বটে, কিন্তু সমস্ত শক্তি, মানুষ, সব কিছু আমাদেরই মারা গেছে, আমরাও জীবন দিয়েছি, ভারত জীবন দেয় নাই। কিন্তু ভারত তলে তলে সাহায্য করেছে তার বেনিফিটের জন্য। আজ পর্যন্ত সেই বেনিফিট ভারত পাচ্ছে। আমরা ভারতকে দিয়ে যাচ্ছি, ভারত আমাদের কিছুই দিচ্ছে না, সেটার প্রমাণ আপনারা জানেন। আমি আর কি দিব? আমি শেষ পর্যন্ত বলবো, আমার দেশ সোনার দেশ, এই সোনার দেশকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আমরাও শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। এই দেশের সীমানাকে রক্ষা করব। এই দেশ আমাদের সকলের। এখানে আমরা কোনো ভেদাভেদ নেই। আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবই আমরা দেশের জন্য কাজ করব। রাজনীতিবিদ আমরা এই দেশের স্বার্থে এক। আমরা কথা বলতে পারি, একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু দেশের স্বার্থে, দেশকে জলাঞ্জলি দিয়ে আমরা কোনো কাজ করব না, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ আমরা করব না। এটাই হলো আমাদের রাজনীতি আমরা করব দেশের স্বার্থে। তাই আমার কথাগুলা আপনারা যারা যেখান থেকে শুনবেন, আমার কথা মনে রাখবেন। এটা কিন্তু মনের ভিতরে গেঁথে রাখতে হবে যে দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে যদি কাজ করি,
সব ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো। হ্যাঁ, দোষে মিলি করি কাজ, হারি জিতি না ইলাজ, দোষে মিলি করি কাজ, হারি জিতি না ইলাজ। এবং দোষের মানে মানে দোষের শক্তি এটা বিরাট শক্তি। আমরা সব যদি এক হই, এই শক্তির বিরুদ্ধে কেউ যেতে পারবে না। এই যারাও দুই একজন থাকবে তারাও দোলা খেয়ে যাবে, কারণ 10 জন যদি এক হয়ে যায় আর 3 জনে কিছুই করতে পারে না। তাই প্রিয় দেশবাসী, এটা মনে রেখে, এটা স্মরণ রেখে দেশকে মানে দেশের কথা সবসময় মাথায় রাখবেন, যে যেখানে আছেন। আমি চাকরি করি, কি হলো, আমার দেশ বড়, আমি বড় অফিসার, হ্যাঁ আমি কি করব, টাকার কাছে বিক্রি খাবো না, আমার দেশকে রক্ষা করব। এটা আপনারা মনে রাখবেন। টাকা দিয়ে সব কিছু হয় না, মনে রাখবেন, টাকা দিয়ে সব সময় সব কিছু মিলে না। হ্যাঁ, কিন্তু সম্মান চলে গেলে সম্মান মিলে না, ইজ্জত চলে গেলে ইজ্জত মিলে না। এটাই বড় জিনিস, এটারে মনে রাখবেন সবসময়। এবং মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের পথে কাজ করবেন। অন্যায় কেন করব? আরও দেশকেও দোষারোপ অন্যায়ভাবে করা আমার প্রয়োজন নেই। যখন দেখবো তারা আমার জন্য ক্ষতি করছে, তখন আমি পাল্টা জবাব দিব, নতুবা আমি তাদের কথা কিছুই বলবো না। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায় নিলাম। এই শেখ হাসিনা পালানোর 45 মিনিটের যে মানে 45 মিনিটের আগেও উনি বল প্রয়োগ করতে চেয়েছিলেন এই দেশকে, মানে দেশের মানুষের মুখে উনি বলেন হাসি ফুটাবেন, কিন্তু উনি যে মানুষের রক্তে লাল এই বাংলাদেশ করে দিলেন। হ্যাঁ, উনার আসলে কি বাংলাদেশের জন্য কোনো প্রেম ভালোবাসা আছে? এটা আপনাদের কাছে বলে আমি ছেড়ে দিলাম। আর যদি তার প্রেম ভালোবাসা থাকে, আপনারা বলেন তার প্রেম ভালোবাসা কতটুকু? এই কথা বলে আজকের মতো আমি বিদায় নিলাম। হ্যাঁ, আমাদের দেশকে যেন আমরা ভালোবাসি, দেশের জন্য আমরা কাজ করি, একথা বলি। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, যে জাগো দাস BD1, জাগো দাস BD1, এটাকে আপনারা যে যেখান থেকে পারেন আমার কথা যদি শুনেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। আমার চ্যানেলটাকে আপনারা লাইক বাটনে টিপা দিয়ে আমাকে সহযোগিতা করুন, কথা বলার সুযোগ দিন, এবং দেশ ও জাতির কথা যেন সবাই জানতে পারে, সেই জন্যই তো আমি কথা বলি। এই বলাটুকু আমার দেশের জন্য, আমার স্বার্থ হলো দেশের জন্য। আমি জানি এই কথাগুলো যেন সবাই শুনে, এই জন্য আমি বলি। প্রিয় দেশবাসী, আমি মানুষকে সচেতন করার জন্য কথাগুলো বলছি, আর আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমার চাওয়া পাওয়া হলো, যেদিন দেখবো আমার দেশ সচ্ছল এবং সুন্দর স্বনির্ভর হচ্ছে, সোনার বাংলা যেদিন দেখতে পারবো, যদি আমার জীবন জীবদশা দেখে যেতে পাই, তখন আমি আনন্দিত হব। এটা বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে।